রাত ৩টা বাজে। ঘুমের ঘোরে মনে হচ্ছে কেউ একজন আমার রুমে প্রবেশ করছে, এক অদ্ভুত আচরণ করার চেষ্টা করছে। বুঝতে পারছি না কি হচ্ছে আমার সাথে। কে আসবে এত রাতে আমার রুমে? আম্মু? আব্বু? নাকি ভাইয়া? কিন্তু দরজা তো ভিতর থেকে লক করা। তাহলে কে আসবে? কি করেই বা আসবে? ঘুমের ঘোরে চোখ খুলতেই পারছি না। অনেক কষ্টে চোখ খুলতেই দেখলাম একজন লোক পালিয়ে গেল। গ্রিন লাইটের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে। ভয়ে চিৎকার করতে মন চাইছে, কিন্তু আমি মনে মনে ভাবলাম এই লোকটাকে আমাকে হাতে নাতে ধরতেই হবে। তারপর একদিন আমি ঘুমের ভান করে শুয়েছিলাম এই রহস্য জানার জন্য আসলে আমার ঘরে কে আসে এত রাতে এবং আমার সাথে কি করতে চায়। এটা আমার জানতেই হবে। আর তাই এই রহস্য জানার জন্য আমি একদিন ঘুমের ভান করে শুয়ে রইলাম। তারপর আমার সাথে যা ঘটল এবং যাকে দেখতে পেলাম তা দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। তো বন্ধুরা, গল্পটি শুরু করার আগে আপনি যদি আমার এই ছোট্ট চ্যানেলটির নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সকালে দরজা খোলার শব্দে ঘুম ভাঙ্গ ঋতিকা। ঋতিকা, এখন উঠিসনি? কটা বাজে? কলেজ যাবি না? উঠে গিয়ে দরজা খুলে দিলাম। আম্মু আমার দিকে চেয়ে বলল, তোর কপালে কি হয়েছে? এত ফুলে আছে কেন? তখনই কপালে হাত দিতেই ব্যথা অনুভব করলাম। কালকের ঘটনাগুলো মনে পড়লেই গলা শুকিয়ে গেল। বুঝতে পারলাম না স্বপ্ন নাকি সত্যি ছিল। কিন্তু এতটাও ভয় হবে? কে লোকটা ছিল? এরপর কি হলো কিছুই তো মনে নেই। না না, কিছুই ভাবতে পারছি না। আম্মু আমার উত্তর না পেয়ে, কিনে কি হয়েছে? কই, কিছু না তো। কিছুই হয়নি, তুমি যাও, আমি ফ্রেশ হয়ে নিচে যাচ্ছি। আমাকে কিছু না বলে রুমে চলে আসলাম। এসে ভাবতে লাগলাম, কে আমার রুমে আসলো? কি করে এবার রুমে ঢুকলো? আমি জানালা দরজা লাগিয়ে ঘুমাই। নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলাম। মনের ভিতর হাজারো প্রশ্ন, কোনো কিছুই মাথায় ঢুকছে না। ভাবতে ভাবতে ফ্রেশ হয়ে এলাম। রুমাল দিয়ে মুখ মুছে আয়নার দিকে তাকাতেই দেখলাম মুখটা অনেকটাই ফুলে গেছে। হঠাৎ ড্রেসিং টেবিলের সামনে একটা কাগজ চোখে পড়ল। কাগজটা নিয়ে পড়তে লাগলাম। এটা ছিল তোমার শাস্তি, আমাকে কষ্ট দেওয়ার শাস্তি, আমার থেকে দূরে থাকার শাস্তি। এই ৩টে মাস আমি ঘুমাতে পারিনি, তুমি আমাকে ঘুমাতে দাওনি। আমাকে কষ্ট দিয়ে তুমি শান্তিতে ঘুমোচ্ছ। চিঠিটা পড়ে মুখ শুকিয়ে গেছে। সবকিছু যেন গুলিয়ে যাচ্ছে। কি হচ্ছে আমার সাথে? কিছুই বুঝতে পারছি না। কে এই লোক? কি চাই আমার কাছে? সবকিছু মাথার উপর দিয়ে যাচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে। ওনার ঘুমে কি মই দিয়ে আসছি নাকি? কত বড় সাহস! ওকে তো আমি সামনে পেলেই মেরে ফেলব। কিন্তু বুঝতে পারছি না লোকটা কে। আমার তো তেমন কারো সাথে দেখা হয়নি। ভাবতে ভাবতে আম্মু আবার ডাকছে নাস্তা করার জন্য। নিচে ডাইনিংয়ে গিয়ে দেখলাম আব্বুও বান্না নাস্তা করছে আর আম্মু খাবার সার্ভ করছে। আমার পরিচয়টা দিয়ে দিই, আমার নাম ঋতিকা, আমি কলেজে পড়ি। আমি খুবই শান্ত একটা মেয়ে বললে ভুল হবে। একটু একটু দুষ্টুমি করি। আমাদের সিঙ্গেল পরিবার, বাবা মা, ভাইয়া আর আমি। আমাদের ব্যবসা আছে, ওটা আব্বু দেখাশোনা করে। আর ভাইয়া সিলেট জেলায় আনসারে চাকরি করে। যাই হোক, গিয়ে বসলাম নাস্তা করতে। বুঝতে পারছি না ঘটনাটা সবাইকে বলবো কিনা। বললে হয়তো টেনশন করবে। থাক, বলি না। হয়তো কেউ মজা করছে, কিন্তু কালকের ঘটনা তো মজা হতে পারে না। এসব ভাবছি, বাবার ডাকে ঘোর কাটে। কি হয়েছে? না খেয়ে খাবার নাচ্ছিস কেন? আর কি এত ভাবছিস? না, কিছু হয়নি বলে খাবার খেতে শুরু করলাম। পাশ থেকে আব্বু বললেন, জ্বর আসছে না কি মামনি? এরকম দেখাচ্ছে কেন? কপালে হাত দিয়ে দেখে বলে, না জ্বর তো নেই। সবাই সন্দেহের চোখে তাকিয়ে থাকে। ওদের তাকানো দেখে ঘাবড়ে গেলাম। আরে আজব, জ্বর আসবে কেন? ঘুম থেকে উঠছি তো তাই এমন দেখাচ্ছে। কথাগুলো বলে দ্রুত খেয়ে চলে আসলাম। রেডি রেডি হয়ে কলেজে চলে আসলাম। বাবা ড্রপ করে দিল। কলেজে গিয়ে আমার আয়শা আরিফা এর সাথে দেখা হলো। কালকের ঘটে যাওয়া ঘটনা সবকিছু খুলে বললাম। আমার কথা শুনে হেসে বলে, হয়তো স্বপ্নে দেখেছিস। কিন্তু সেই চিঠিটা আর কপাল দেখে বিশ্বাস না করার কোনো উপায় নেই। ওরা অবাক হয়ে ভাবছে, কে এই লোকটা? আয়েশা খুব মনোযোগ সহকারে কয়েকবার চিঠিটা পড়ল। তারপর একটা গোয়েন্দা ভাব নিয়ে বলল, আচ্ছা ঋতিকা, এখানে ২ মাসের কথা বলছি, মানে ২ মাস আগে তোর সাথে দেখা হয়েছে বা কিছু তো হয়েছে? তুই মনে করে দেখ তো ২ মাস আগের কথা, বিশেষ কারোর সাথে দেখা হয়েছে কিনা? আয়েশার কথাগুলো শেষ না হতেই ঘণ্টা বাজল। ক্লাসের সময় হয়ে গেছে। তারপর আর কথা না বাড়ি ক্লাসে চলে এলাম। ক্লাস শেষ করে আসতে বলল।
আরে বইন, এত চাপ নিস না তো, চল ফুচকা খেয়ে আসি। ফুচকা খাচ্ছিলাম, তখন কয়েকজনের কথা শুনে তো অবাক, কারণ কাল যে ছেলেটা আমাদের র্যাগিং করছিল সে নাকি হসপিটালে, কে যেন মেরে হাত পা ভেঙে দিয়েছে। আসলে ছেলেটা আমাদের সিনিয়র ছিল। শুনে মনে মনে খুব খুশি হলাম। তারপর ফুচকা খেয়ে রিফা আয়শা ওদের বাসায় চলে গেল আর বলল এত চিন্তা না করতে। আমিও বাসায় রওনা দিলাম। ইদানিং আমার মনে হলো কেউ যেন আমাকে ফলো করছে, কিন্তু তাকালে কাউকে দেখি না। সেদিনের পর থেকে ভয়ে দরজা আটকে ঘুমাই। এভাবে 2 দিন কেটে যায়। কলেজের ক্যাম্পাসে আয়েশার আরিফার সাথে বসে গল্প করছিলাম। তখন আমাদের সিনিয়র জিহাদ ভাইয়া এসে আমার পাশে বসে বললেন, এই গার্লস কেমন আছো? আমরা হেসে প্রতিউত্তরে বললাম, ভালো ভাইয়া। তারপর টুকটাক অনেক কথাই হলো। আমরা অনেক সময় বসে গল্প করলাম। ভাইয়া অনেক মজা এবং খুবই ভালো একজন মানুষ, দেখতে খুবই সুন্দর। কলেজের অনেক মেয়ে লাইন দিয়ে পড়ে আছি ভাইয়ের পিছে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেন না। উনি ভাইয়ের ফ্রেন্ডের ভাই। ভাই বলছিল দেখে শুনে রাখতে, কিন্তু আমি তেমন কথা বলি না। বনি ভাইয়ের কথা ওনাকে বলিনি, বললে একটা ঝামেলা হবে। আমি ঝামেলা পছন্দ করি না। তারপর ওনার সাথে কথা বলতে বলতে আমি উঠে বললাম, তোমরা কথা বলো, আমি একটু আসছি, বলে চলে আসলাম। রুটি খেয়ে চলে আসতে যাব, তখন কেউ একজন এসে আমায় বলল। লোকটা খুব রেগে বলল, তোমার সাহস কি করে হয়? তুমি ওই ছেলের সাথে হেসে হেসে কথা বলো? আমি কিছুই বুঝতে পারলাম না। বললাম, আমি যার সাথে ইচ্ছে তার সাথে কথা বলবো, আপনার কি সমস্যা? আপনি কে বলেন? সাহস তো কন্যা শুন। লোকটার মুখে মাস্ক পরা, খুবই চেনা চেনা লাগছে, কিন্তু লোকটাকে চেনার কোনো উপায় নেই। লোকটি বলতে লাগল, কেন ভয় পাচ্ছ? কেন, অনেক কষ্টে তোমায় খুঁজে পেয়েছি, আর হারাতে দেব না। না না, কথা শুনে ভয়ও করছে আবার রাগও লাগছে। আপনি এখানেও চলে আসছেন আমাকে মারতে? তার মানে সেদিন রাতে আমার রুমে এসেছিলেন আমাকে মারতে? তো না মেরে আমার সাথে দুর্ব্যবহার করা সাহস কি করে হলো? বজ্জাত ছেলে, মেয়েদের দেখলেই কথা বলতে মন চায়। আর করবেন নাই বা কেন? মানুষকে মেরে ফেলাই তো আপনার কাজ। এটার কি এমন বিষয়? তো মেরে ফেলেন আমাকে এখনই। শাহিন, এভাবে কিছু করার তো কোনো মানে হয় না। চোখ বন্ধ করে কথাগুলো একদমে বলে ফেললাম। চোখ খুলতে ওনার চোখের দিকে তাকিয়ে আতঙ্কে উঠলাম। রাতে আমার রুমে এই লোক যায়, কিন্তু তাকে ঠিক চেনা যাচ্ছে না। কিন্তু এই লোকটি কে জানতে আমি প্রতিদিন রাতে ঘুমের ভান করে শুয়ে থাকি, কিন্তু ইদানিং আসে না। আপনাদের 2 মাস আগে কিছু কথা শেয়ার করিনি, তা না হলে আপনারা কিছুই বুঝবেন না। 2 মাস আগে কলেজ স্ট্রিটে 2 দিনের জন্য সিলেট গিয়েছিলাম। ওখানে গিয়ে প্রথম দিন ভালোই কাটে, কিন্তু বিপত্তি ঘটল দ্বিতীয় দিন। সবাই পাহাড় ঘুরে ঘুরে দেখছে, আমি শারিফা আর আমার গল্প করছি আর ঘুরছি। তখন আয়েশা আর ইফাত ছবি তুলতে ব্যস্ত। পাহাড়ে ঘুরতে ঘুরতে এক পর্যায়ে ওদের থেকে অনেক দূরে চলে আসে। একটা জায়গায় আসতে যা দেখলাম তাতে আমি অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকলাম। একটা ছেলে হাতে বন্দুক তাক করে আছে, সামনে একটা হাত বাঁধা লোকের দিকে। ছেলেটার সাথে আরও অনেক ছেলে। সব দেখে ঘাবড়ে যাই। ছেলেটা একটা লোককে মারল চোখের সামনে, এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে জোরে চিৎকার দিয়ে উঠি। তাতে লোকগুলো আমায় দেখতে পেয়ে যায়। কিছু না ভেবে ভয়ে দৌড়ো শুরু করি। ওই ছেলেটি বাকি ছেলেগুলোকে বলা কথা কানে বাজল, লাশ পুঁতে ফেল, মেয়েটাকে আমি দেখছি। বন্দুকটায় কোমরে গুজে আমার পিছনে ছুটতে লাগলো আর বলল, এই মেয়ে দাঁড়াও, বলছি দাঁড়াও। কিন্তু এই লোকটাই আমার ঘরে রাতে ঢুকত। আপনাদের বলে রাখি, কিন্তু এই লোকটা, এটা আমি এখনো জানতে পারিনি। কিছুটা আন্দাজ করতে পারলাম। তার ছায়াটা দেখে আমার মনে হলো এই লোকটাই আমার রুমে আসত, কারণ তার ছায়াটা আমি দৃষ্টিতে বেঁধে গেছে। আমি আয়েশাকে বললাম, এই যে লোকটা দেখতে পাচ্ছিস, এই লোকটার মতনই আমি যাকে রুমে দেখতে পেয়েছিলাম। তুই এটা বুঝলি কি করে? ওর ছায়াটা আমি দেখতে পাই হালকা আলোতে, এই লোকটাই হবে। বলে রাখা ভালো, আমার বড় ভাই ব্যাটালিয়নে চাকরি করে সিলেট জেলায়। আমার আর যে লোকটা অন্য একটা লোককে মেরে ফেলেছিল সে আর কেউ না, সে হচ্ছে আমার বড় ভাই। কিন্তু সে আমাকে দেখতে পায় না ভালো করে, আমাকে চিনতেও পারল না। আমি ঠিকই তখন চিনে ফেলি। আমি মনে মনে ভাবলাম, আমার বড় ভাই কেমন পাষাণ হয়ে গেছে যে কিনা মানুষ হত্যা করে। আমি একথা ভাবতে আমার খুব খারাপ লাগলো এবং ভাইয়ের প্রতি ঘৃণার জন্ম নিল। এসব চাকরি যারা করে তারা নাকি পাষাণ হয়ে যায়, আমার ভাবতে অবাক লাগছে। যাই হোক, আমরা একদিন দূরে ঘোরাফেরা করে বাড়িতে চলে আসলাম। আমি কিছুতেই ভাইয়ের মানুষ মারার দৃশ্যটা ভুলতে পারছি না। এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। হঠাৎ আমার রুমে পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমার কপালে কি যেন হাত রাখল। 2 দিন দূরে থাকায় তেমন একটা ঘুম হয়নি আমার, আর তাই বেহুশের মতো ঘুমোচ্ছিলাম, তাই কিছু বলতে পারিনি। হঠাৎ যখন অনুভব করলাম আমার রুমে কেউ এসেছে, তখন চোখ খুলে দেখি কেউ নেই,
কিন্তু পায়ের চিহ্ন রয়ে গেছে ঘরে। পায়ের চিহ্ন, এটা আমার খুব পরিচিত মনে হলো। আমার মনে হলো সে আমার পরিবারে যে কেউ হতে পারে। কিন্তু কে সে, এটা এখনো পর্যন্ত জানতে পারলাম না। আমি এই কারণে শান্তিতে ঘুমাতে পারি না। এটা কি আমি স্বপ্ন দেখি নাকি বাস্তবতা বুঝতে পারছি না। আমি এখন থেকে ভাবলাম, আজ থেকে সারাদিন ঘুমাবো, সারা রাত জেগে থাকব, মানে ঘুমের ভান করে থাকব। আমি তাকে হাতে নাতে ধরতে চাই। সে কেন আমার ঘরে আসে, আমার কাছে কি চায়, এটা জানার জন্য আমার মনে একরকম হতাশা তৈরি হয়ে গেল। আমি আমার পরিবারের অর্থাৎ মা বাবার সাথে বিষয়টা শেয়ারও করতে পারছি না। শেয়ার করব তখন যখন এই রহস্য আমি জানতে পারবো। তো পরের দিন সকালে কলেজে গেলাম। তারপর আয়েশার সাথে আজ রাতের ঘটনা শেয়ার করলাম। আয়েশা আজ রাগান্বিত হয়ে বলল, তুই কি বললি? সেসব স্বপ্ন বাদ দে, এগুলো শুনতে আর ভাল লাগে না। এগুলো সবই হয়, বাস্তবে হয় না। আয়েশা, তুই যাই করো না কেন, তুই দেখে নিস